এই স্টেডিয়ামেই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে মঙ্গলবারে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়না। এবং এই ম্যাচে বাংলাদেশের আসলে কি ধরনের কৌশল হতে যাচ্ছে, বাংলাদেশ কোন ধরনের ফরমেশন ফলো করতে যাচ্ছে, এটা খুব স্বাভাবিকভাবেই ম্যাচের আগে প্রশ্ন। হ্যাঁ, এটা গৌরবের ম্যাচ, হ্যাঁ এটা ইতিহাস গড়ার ম্যাচ, কিন্তু দিন শেষে এটা একটা ফুটবল ম্যাচ। যে ফুটবল ম্যাচটা থেকে বাংলাদেশ ভালো কিছু পেতে চাইবে, এবং যতই চায়না এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হোক না কেন, বাংলাদেশ চাইবে তাদেরকে চ্যালেঞ্জটা ছুড়ে দিতে। আসুন তাহলে এবার আমরা একেবারে মার প্যাচ দিয়ে ট্যাকটিক্যাল আলোচনাতে একটু মনোযোগী হই, গৌরব গাথাকে একপাশে সরিয়ে রেখে। বাংলাদেশকে আপনি সবশেষ কবে 3 ম্যান ব্যাকলাইনে খেলতে দেখেছেন? বাংলাদেশ উইমেন্স ফুটবল টিমকে আমার ধারণা আপনি মনে করতে পারবেন না। আমি বহু ঘাটাঘাটি করে বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স টিমকে কবে লাস্ট আমরা ব্যাক 3-তে খেলতে দেখেছি তার কোনো ঠাউর করতে পারি নাই। আমরা কোন রোড দিয়ে বাড়ি বানাবো? বিএসআরএম। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। তার মানে এই জায়গায় আসলে যে কারণে সাসপেন্সটা জমাচ্ছি তার কারণ হচ্ছে সম্ভবত এই চায়নার বিপক্ষে বাংলাদেশকে তাই আলট্রা সতর্কতা দিয়ে এই ম্যাচটা শুরু করতে হতে পারে। তার মানে যা দাঁড়াচ্ছে, বাংলাদেশ হয়তো এই ম্যাচে অর্থাৎ চায়নার বিপক্ষে ম্যাচে 3 ম্যান ব্যাকলাইনে যেতে পারে। পিটার বাটলার ম্যাচের আগে বেশ কিছুদিন অনুশীলন করছেন, এবং চায়না ম্যাচকে কেন্দ্র করে গত 3-4 দিন ধরে তার যে অনুশীলন চলছে তাতে সম্ভবত একটা আঁচ বোধহয় পাওয়া যাচ্ছে বাংলাদেশ একটা 3 ম্যান ব্যাকলাইন নিয়ে স্টার্ট করতে যাচ্ছে, যেখানে থাকছে উইং ব্যাক, এবং 3 ব্যাকের মাঝখানে অবশ্যই সেখানে থাকছেন আফিদা খন্দকার, বাংলাদেশ উইমেন্স টিমের ক্যাপ্টেন, এবং গোলবারের নিচে রূপনা চাকমা তো থাকারই কথা। কোহাতি তারা তো আসলে থাকবেন, শিউলি আজিম তারা উইং ব্যাক, এবং শামসুন নাহার আরেক উইং ব্যাক, এই সব রোলে আমরা তাদেরকে দেখতে পাবো। তাহলে মিডফিল্ডের কম্বিনেশনটা আসলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশের? কেন বাংলাদেশ 3 ম্যান ব্যাকলাইনে খেলতে পারে সেই ব্যাখ্যায় পরে আসছি। আমরা একটু মিডফিল্ডের দিকে যাই, বা সেদিকে একটু যাওয়ার চেষ্টা করি। মিডফিল্ডে সম্ভবত মারিয়া এবং মনিকার যে কম্বিনেশন, সে পুরনো কম্বিনেশন, এটা ভাঙার পথে পিটার বাটলারের হাঁটার কোনো কারণ নাই। একটু মনে করিয়ে দিই, মারিয়া আর মনিকা হচ্ছেন বাংলাদেশের 2 স্তম্ভ, এবং সেই 2 স্তম্ভ যারা বাংলাদেশের বয়সভিত্তিক দলের সবগুলো স্তরে খেলে এসছেন, বাংলাদেশকে ওইসব বয়সভিত্তিক দলের সর্বোচ্চ স্তরে তারা রিপ্রেজেন্টও করে এসছেন, এবং এই কারণে এখন তারা ন্যাশনাল টিমে যে সার্ভ করে যাচ্ছেন তাদের যোগ্যতা দিয়ে তাদের ওই মিডফিল্ড কম্বিনেশনটা, একে তো কার্যকরিতার একটা ব্যাপার আছে, একই সঙ্গে তাদের যে অভিজ্ঞতা সেটাও বোধহয় মাথায় রেখে এই দুজনকে মিডফিল্ডে বাংলাদেশ চাইবে, এবং বাংলাদেশ আসলে শুধুমাত্র চাইবে না, বাংলাদেশ তাদের কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা সেখানে প্রত্যাশা করবে। তো এই যদি হয় আপনার 3 ব্যাকের পরে উইং ব্যাক সহ 2টা মিডফিল্ড ধরে 3-4, তাহলে আমি জানি না যদিও 3-4 হচ্ছে কিনা, সেটা হয়তো ভেঙে অন্যরকম ফরমেশনে পরিণত হতে পারে। সামনের দিকে ফ্রন্ট লাইনে সেখানে আসলে পরীক্ষা নিরীক্ষা করার কি সুযোগ আছে? ফরওয়ার্ড পজিশনে আমরা কি উমেলাকে দেখবো? এই ধরনের ম্যাচে উমেলাকে আমরা এর আগে বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোতে দেখেছি, আমরা জাতীয় দলে দেখেছি, গত বছরটা উমেলা দুর্দান্ত করেছেন, তিনি হয়তো সেখানে থাকতে পারেন। এক উইংয়ে সুইডেন প্রবাসী যে ফুটবলারকে ঘিরে বেশ একটা আগ্রহ তৈরি হয়েছে এরই মধ্যে, আনিকা, তাকে আমরা দেখবো কিনা? পিটার বাটলার এই ম্যাচের আগে অবশ্য আনিকাকে নিয়ে তেমন কোনো কথা বলেন না, কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় যতগুলো ইন্টারভিউ তিনি দিয়েছেন প্রত্যেকটা ইন্টারভিউতে তার কাছে একটা প্রশ্ন ছিল যে আনিকাকে আপনি কেমন দেখেন। তখন তিনি বেশ ভালো ভালো কথা বলেছেন আনিকার ব্যাপারে, এবং আনিকা কয়েকটা পজিশনে খেলতে পারেন সেটাও তিনি বারবার জানিয়েছেন। যেহেতু একটা পজিশনের ব্যাপার আছে যে মিডফিল্ড এবং রাইট সাইড দুটো জায়গায় তিনি খেলতে পারেন, সে কারণে হয়তো সেই জায়গায় পিটার বাটলার শেষ পর্যন্ত আনিকাকে রাইট উইং থেকে, রাইট মিডফিল্ড থেকে রাদার তিনি আসলে স্টার্ট করাতে পারেন। এবং আমরা যদি আরেকটা সাইডে যাই, সেখানে শামসুন নাহারের খেলা অনেকটুকু হয়তো নিশ্চিত। বাংলাদেশের টার্গেট আসলে কি হবে? বাংলাদেশ এই ম্যাচে জিততে পারে কি করে? বাংলাদেশের এই ম্যাচ জেতার জন্য করণীয় কি? ট্যাকটিক্যাল মারপ্যাচের প্রশ্নে আরও একবার আসি। সম্ভবত ট্যাকটিক্যালি এই প্রশ্নটার ব্যাখ্যা খুঁজতে গেলে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট অফ অল, আমি জানি না এই হাইলাইন ডিফেন্ডিং বাংলাদেশ খেলবে কিনা, যদিও পিটার বাটলার বাংলাদেশ কোচ বলছে যে তিনি আসলে কোনোভাবেই বাস পার করবেন না। তার কাছে ম্যাচের আগে একটা ট্যাকটিক্যাল প্রশ্ন অবশ্য ছিল এক সাংবাদিকের, তিনি জানতে চেয়েছিলেন যে গোলকিপারের সঙ্গে ডিফেন্ডারদের যে দূরত্ব বা ডিফেন্স লাইনের যে দূরত্ব, মানে হাইলাইন ডিফেন্ডিংয়ে যা হয় যে গোলকিপারকে একটু সামনে এগিয়ে যেতে হয়, পজিশনটা কভার করতে হয়, সেই দূরত্বটা কিছুটা সময় অনেক বেশি থাকে বলে বাংলাদেশ কি গোল বেশি অর্জন করছে কিনা। পিটার বাটলার সেই প্রশ্নটাও একেবারে উড়িয়ে দেননি, তিনি ব্যাপারটাকে মগজে নিয়েছেন, তিনি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাতে যা বোঝা গেল যে হাইলাইন ডিফেন্ডিং হয়তো তিনি পরিবর্তন করবেন না বা করতে চাইবেনও না, কিন্তু বাংলাদেশ যেটা করতে চাইবে সেটা হচ্ছে গোলকিপারের সঙ্গে ডিফেন্স লাইনের যে দূরত্বটা তৈরি হয়ে যায় সেটার গ্যাপটা আসলে কমাতে চাইবে। এখন প্রশ্ন হচ্ছে
এই জায়গাতে বাংলাদেশের করণীয়টা কি? বাংলাদেশ তাদের ওই প্লেইং স্টাইল চেঞ্জ করবে না। করণীয়টা হচ্ছে তাহলে ওইটাই যে সব সময় গোলকিপারের সঙ্গে ডিফেন্ডারদের নিয়মিত কমিউনিকেশন। ট্রাই নেশন সিরিজে একটা ঘটনার কথা নিশ্চয়ই অনেকের মনে আছে, রূপনা চাকমা এগিয়ে গেছে, সেখান থেকে বাংলাদেশ একটা গোল হজম করেছে। হতে পারে যারা হাইলাইন ডিফেন্ডিংয়ে খেলে অভ্যস্ত, এই ধরনের ঘটনা এর আগেও ফুটবলে ঘটেছে। আপনি বার্সেলোনার কথাই ধরুন, মানে হানসি ফ্লিককে আপনি শত বলে কয়ে কখনো এই হাইলাইন ডিফেন্ডিং চেঞ্জ করাতে পেরেছেন? পারবেন? আমার তো ধারণা পারবেন না, কেউই সেটা পারবেন না। সেটা যখন ওই প্লেয়ারদের সিস্টেম একটা কোচ কনভিন্স হবে যে না, আমি এখন হাইলাইন ডিফেন্ডিং এর চেয়ে রাদার ওই সিস্টেমটা আমার জন্য বেশি ওয়ার্কআউট করছে, তখন তিনি সেটা করবেন। পিটার বাটলারও সেভাবেই কথা বলছেন যখন এই ম্যাচটাকে নিয়ে তিনি ট্যাকটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের পক্ষে গোল করা বেজায় কঠিন। বেজায় কঠিন মানে আসলেই কঠিন। বাংলাদেশে গোল করতে হলে কয়েকটা ব্যাপারে খুব বেশি নজর রাখতে হবে। বাংলাদেশ যদি অ্যাটাক করতে চায়, মানে গোল করা তো পরের প্রশ্ন, আগে তো করতে হবে আপনাকে অ্যাটাক। অ্যাটাক করতে হলে আপনাকে কি করতে হবে? অ্যাটাক করতে হলে আপনাকে অবশ্যই সেকেন্ড বলটা জিততে হবে। এই কথা অবশ্য আমরা মেন্স ফুটবল টিমের ক্ষেত্রে অনেক সময় বলি, কিন্তু এই ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে সেকেন্ড বলটা বাংলাদেশকে উইন করতে পারতে হবে। এবং বাংলাদেশের মিডফিল্ড যদি সামহাউ ট্যাকেল দিতে পারে চায়নার মিডফিল্ডকে ডিফেন্সিভলি, তাহলে অ্যাটাকে যথেষ্ট সুযোগ বাংলাদেশের সামনে থাকতে পারে। চায়নার রিসেন্ট কয়েকটা ম্যাচ আপনি দেখে থাকতে পারেন, সেটা একটা ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন। সেখানে চায়না যে গোলগুলো হজম করেছে বা যেখানে বিপদে পড়েছে, চায়নার স্ট্রং সাইড চ্যাম্পিয়ন্স অফ এশিয়া, কিন্তু যেই সব জায়গায় তারা বিপদে পড়েছে তার একটা অন্যতম কারণ ছিল মিডফিল্ডে তাদের আউট নাম্বারড হয়ে যাওয়া। সেখান থেকে তারা অ্যাটাকে গেছে তাদের অপোনেন্ট। বাংলাদেশ হয়তো সেই পরিকল্পনাগুলো দেখে দিন শেষে কাজ করতে পারে। আর এই ছাড়া যদি আমরা ওখানটায় আসি, তাহলে আর কি আসলে দাঁড়াতে পারে ফ্রন্ট লাইনে? আপনি যখন সেকেন্ড বলটা জিতবেন তখন আপনাকে বলের সাপ্লাই দিতে হবে। সেই বলের সাপ্লাইটা আপনি যখন একবার দিতে পারছেন, তখন ফরওয়ার্ডদের সেখানে ফিনিশিং টাচটা খুঁজে বের করতে হবে। অ্যান্ড ইটস নট গোয়িং টু বি ইজি বাই এনি মিনস। দেন এগেইন ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। বাংলাদেশের ভরসা সেটা, মানে বড় দলগুলো তো ছোট দলের কাছে হারে, এবং ছোট দলের কোন ক্যারেক্টারিস্টিক্সের কাছে হারে? লড়াকু মানসিকতা, যে ম্যাচে ওই কম্পারেটিভলি পিছিয়ে থাকা দলটা কোনো ভুল করেনি, কোনো ভুল করতে চায়নি, এবং তারা প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করেছে। এই গুণাবলীগুলোতে বাংলাদেশের মেয়েদেরকে টিক চিহ্ন এঁকে দিয়ে যেতে হবে, যে টিক চিহ্ন তারা এঁকে দিয়ে এসছেন বাংলাদেশের সমাজে, যে বাংলাদেশের সমাজে তারা কিছু ক্রস চিহ্ন এঁকে দিয়ে এসছেন, যেখান থেকে তারা বেড়ে উঠেছেন, তারা ফুটবলার হয়েছেন। এখন এই ফুটবল মাঠে তাদেরও একটা দায়িত্ব বোধহয় বর্তে গেছে। বাংলাদেশ দেখা যাক এই চায়নার সঙ্গে কত দূর যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.